Bismillahir Rahmanir Rahim. Dear student, I hope you are well. আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, প্রভাষক, দর্শন বিভাগ, পলাশবাড়ি আদর্শ ডিগ্রি কলেজ, পলাশবাড়ি গাইবান্ধা। আজ আমি তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। আমি আজ একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যার প্রথম পত্র নিয়ে আলোচনা করব। সে যুক্তিবিদ্যার প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় হচ্ছে আবর্তন। আমরা আবর্তন আলোচনা করার পূর্বে আমরা জানব যে যুক্তিবিদ্যাটি কি। আমরা জানি যে যুক্তিবিদ্যা হচ্ছে একটি সূক্ষ্ম চিন্তার বিকাশ। আমরা বাই রেফারেন্স বিশিষ্ট লজিশিয়ান আই.এম. কপির বক্তব্য দিয়ে আমরা শুরু করতে যাই। তিনি বলেছেন তার বিখ্যাত গ্রন্থ ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে তিনি যুক্তিবিদ্যা বিষয়ে 100টি সংজ্ঞা প্রদান করেছেন। তার মধ্যে একটি উল্লেখযোগ্য সংজ্ঞা হলো তিনি বলেছেন যে ভুল যুক্তি থেকে সঠিক যুক্তি বের করার পদ্ধতি ও নিয়মাবলী হচ্ছে যুক্তিবিদ্যা। আরেকজন বিখ্যাত লজিশিয়ান যুক্তিবিদ জেস মিল তিনি বলেছেন যুক্তিবিদ্যা হলো সেই বিজ্ঞান যা বিচার বা প্রমাণের মাধ্যমে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে পৌঁছার যে মানসিক প্রক্রিয়া বা প্রবণতা তা আলোচনা করার পদ্ধতি হচ্ছে যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যা সম্পর্কে আরেকজন লজিশিয়ান থমসন তিনি বলেছেন দ্য লজিক ইজ দ্য সায়েন্স অফ থিঙ্কিং। আরও একজন লজিশিয়ান জেভেন্স বলেছেন যে লজিক ইজ দ্য সায়েন্স অফ থিঙ্কিং অফ মেথড। আমরা জানি যে যুক্তিবিদ্যা বিষয়ে অনেকগুলো যুক্তিবিদ রয়েছে, তারা বিভিন্নভাবে বিভিন্ন সংজ্ঞায় প্রদান করেছেন। কেউ বলেছেন যে লজিক ইজ দ্য লাভ ফর ট্রুথ, যুক্তিবিদ্যা হচ্ছে সত্যের প্রতি অনুরাগী। আবার বিখ্যাত দার্শনিক জেস মিল তিনি বলেছেন লজিক ইজ অ্যাট এ টাইম এ মডেল সায়েন্স অ্যান্ড আর্টস। তিনি আবার যুক্তিবিদ্যাকে একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান এবং কলাশাস্ত্র হিসেবে উল্লেখ করেছেন। আমরা আরও যদি সংজ্ঞায় যাই অনেকগুলো সংজ্ঞা আমরা পেয়ে যাব, আমরা ঠিক ততদূর যাব না। আমরা এখন মূল আলোচনায় ফিরে আসব যে যুক্তিবিদ্যার যে ষষ্ঠ অধ্যায়ে আমরা এখানে দেখেছি আবর্তন। সেই আবর্তন আলোচনা করার পূর্বে আমরা জানব যে যুক্তিবিদ্যাকে কয় ভাগে ভাগ করা যায়। আমরা যুক্তিবিদ্যাকে দুটি পার্টে বিভক্ত করেছি, একটি হচ্ছে অবরোহ যুক্তিবিদ্যা আর একটি হচ্ছে আরোহ যুক্তিবিদ্যা। তাহলে আমরা অবরোহ যুক্তিবিদ্যা কাকে বলবো, যে ডিডাকটিভ লজিক কাকে বলবো, যে আবর্তনে আশ্রয়বাক্যের তুলনায় সিদ্ধান্তটি অবশ্যই ব্যাপকতর হবে, মানে কম ব্যাপক হবে, সেটি হচ্ছে অবরোহ যুক্তিবিদ্যা। এটিকে আমরা বলবো যে প্রক্রিয়ায়, যে আবর্তন প্রক্রিয়ায় বিশেষ সার্বিক অবস্থায় থেকে আমরা বিশেষ অবস্থায় গমন করব, সেটাকে বলবো আমরা অবরোহ যুক্তিবিদ্যা। আমরা একটা এক্সাম্পল দিতে পারি যে সকল মানুষই মরণশীল, রহিম একজন মানুষ, অতএব রহিম মরণশীল। এখানে সকল মানুষকে সার্বিক বাক্য বলা হয়েছে। রহিম একজন মানুষ, এটি বিশেষ যুক্তিবাক্য, করিম একজন মানুষ, এটিও একটি বিশেষ যুক্তিবাক্য। সুতরাং সার্বিক থেকে যখন আমরা বিশেষ অবস্থায় গমন করি সেটাকে বলবো আমরা অবরোহ যুক্তিবিদ্যা। অবরোহ যুক্তিবিদ্যার আরেকটি অর্থ হচ্ছে অবতরণ করা, অর্থাৎ উপর থেকে নিচের দিকে ধাবিত হওয়াকে বলা হয় অবরোহ। আরেকটি হচ্ছে আবরোহ যুক্তিবিদ্যা, ইন্ডাকটিভ লজিক, যেটিকে আমরা বলবো যে বিশেষ অবস্থায় থেকে যখন আমরা সার্বিক অবস্থায় গমন করি সেটাকে বলবো আমরা আরোহ যুক্তিবিদ্যা। আরোহ যুক্তিবিদ্যার আশ্রয়বাক্যের চেয়ে সিদ্ধান্ত অবশ্যই ব্যাপকতর হবে। এখানে আমরা এক্সাম্পল দিতে পারি যে রহিম হয় মানুষ, করিম হয় মানুষ, যদু হয় মানুষ, অতএব পৃথিবীর সকল মানুষ হয় মরণশীল। এখানে আমরা দেখলাম বা জানলাম যে রহিম, করিম, যদু এবং দুলাল এটি কয়েকটি মানুষের মৃত্যুর ঘটনা থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে পৃথিবীর সকল মানুষ হয় মরণশীল। এই আরোহ যুক্তিবিদ্যার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আরোহাত্মক লম্ফন, যেটাকে আমরা বলবো প্রিন্সিপাল অফ লজিক, যেটা লজিকের প্রাণ। এই আরোহাত্মক লম্ফনই
আরও যুক্তিবিদ্যাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। আমরা এখন যুক্তিবিদ্যার দুটি পার্ট নিয়ে আলোচনা করলাম। এখন আমরা এই যুক্তিবিদ্যার এই ষষ্ঠ অধ্যায়ে রয়েছে মানে আবর্তন। হোয়াট ইজ কল কনভার্সন। তাহলে আবর্তনটা কি? যে আবর্তন হচ্ছে সেটাই যে আমরা কোনো আশ্রয় বাক্যের উদ্দেশ্য এবং বিধেয়ের যে স্থানদ্বয়ের পরিবর্তন করে আমরা গুণের কোনো পরিবর্তন করব না। তাহলে কি হবে? দেয়ার ইজ নো চেঞ্জ অফ কোয়ালিটি। আমরা গুণের পরিবর্তন করব না। কিসের পরিবর্তন করব? উদ্দেশ্য এবং বিধেয়ের স্থানদ্বয়ের পরিবর্তন করব। যদি আমরা এখানে দেখাতে পারি যে সকল মানুষ হয় মরণশীল, সকল মানুষ হয় প্রাণী, কিছু প্রাণী হয় মানুষ। এই যেখানে সকল মানুষ হয় প্রাণী আর কিছু মানুষ হয়, কিছু প্রাণী হয় মানুষ, এখানে সকল মানুষকে সার্বিক বাক্য বলা হয়েছে আর আই বাক্যে বলা হয়েছে কিছু মানুষ হয় প্রাণী। তাহলে এখানে মানুষের তুলনায় প্রাণীর সংখ্যাকে বেশি দেখানো হয়েছে। তাহলে আমরা মূল আলোচনায় ফিরে যাব যে আবর্তনকে আমরা কয়ভাবে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে সরল আবর্তন আর একটি হচ্ছে অসরল আবর্তন। আমরা এটাকে বলবো সিম্পল কনভার্সন আর এটাকে আমরা বলবো কনভার্সন বাই ডেফিনেশন। কনভার্সন বাই লিমিটেশন আমরা কাকে বলবো? যে সরল আবর্তন হচ্ছে যে আবর্তনের আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ একই থাকবে, অর্থাৎ আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ কখনো কম বেশি হবে না, সেটিকে বলবো আমরা সরল আবর্তন। তাহলে সরল আবর্তনের আমরা একটি এক্সাম্পল দিতে পারি যে কোনো মানুষ নয় ফেরেশতা, কোনো ফেরেশতা নয় মানুষ। এখানে আমরা বন্ধুরা লক্ষ্য করি এখানে সিদ্ধান্ত এবং আশ্রয়বাক্য উভয়ই সমান রয়েছে পরিমাণগত দিক থেকে, সেজন্য এটাকে আমরা বলবো সরল আবর্তন। আর একটি আমরা হচ্ছে অসরল আবর্তন, যেটাকে আমরা বলবো কনভার্সন বাই লিমিটেশন। তাহলে এই কনভার্সন বাই লিমিটেশনের সংজ্ঞা হচ্ছে যে আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ অভিন্ন হবে। এখানে আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ কখনো এক হবে না। এখানে আমরা বলতে পারি তাহলে কিভাবে? একটা এক্সাম্পল দিতে পারি যে সকল মানুষ হয় প্রাণী, এ যুক্তিবাক্য। আবার আই যুক্তিবাক্যে যদি আমরা বলি কিছু প্রাণী হয় মানুষ, তাহলে এখানে সকল মানুষ হয় প্রাণী আর কিছু প্রাণী হয় মানুষ। এখানে সিদ্ধান্তের ক্ষেত্রে গিয়ে আমরা আশ্রয়বাক্য বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণগত দিক থেকে আমরা অনেক কম ব্যাপক পেয়েছি। এখন আমরা আসব যে আবর্তনের যে চারটি বাক্য রয়েছে, এ বাক্য, ই বাক্য, আই বাক্য এবং ও বাক্য। এই আবর্তনের এ, ই, আই এবং ও এই বাক্যকে আমরা কিভাবে আবর্তন করব এবং আবর্তন করার পূর্বে আমরা এ, ই, আই এবং ও বাক্যকে আমরা কিভাবে চিনব। সুপ্রিয় বন্ধুরা, আমরা লক্ষ্য করি যে কোনো বাক্যে শুরুতেই যদি সকল, সমস্ত, সব এরকম কোনো শব্দ আমাদের নজরে আসে, তাহলে আমরা কি সেটাকে ধরে নেব সেটা এ বাক্য। এ বাক্য এটি একটি সার্বিক বাক্য এবং এ বাক্য এটি একটি ইতিবাচক বাক্য। তাহলে আই বাক্যকে আমরা চিনব কিভাবে? যে কোনো বাক্যের শুরুতেই যে কোনো, যে সমস্ত এরকম যদি কোনো শব্দ আমাদের নজরে আসে, তাহলে সেটাকে আমরা বলবো আই যুক্তি বাক্য। আই যুক্তি বাক্য আবার ই যুক্তি বাক্য। ই যুক্তি বাক্যকে আমরা কিভাবে বুঝবো? কোনো বাক্যের শুরুতেই কোনো, যে সমস্ত এরকম যদি কোনো শব্দ এসে যায়, তাহলে আমরা সেটাকে ধরবো ই যুক্তি বাক্য। আর আই যুক্তি বাক্যটি একটি বিশেষ যুক্তি বাক্য। আই যুক্তি বাক্যকে চিনব কিভাবে? যে কিছু, সামান্য, যৎ সামান্য, রহিম, করিম ইত্যাদি যদি এসে যায়, সেটাকে আমরা বলবো আই যুক্তিবাক্য। এটি হচ্ছে ইতিবাচক যুক্তিবাক্য। আবার ও যুক্তিবাক্যটাও একটি বিশেষ যুক্তিবাক্য, এটাকে আমরা ধরবো সবসময় নেতিবাচক যুক্তিবাক্য। এটিকেও আমরা কিছু, যৎ, সামান্য ইত্যাদির মাধ্যমে আমরা এটিকে জানতে পারবো। এখন সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা এখন
এ, ই, আই এবং ও যুক্তিবাক্যের কিভাবে আবর্তন করা যায় সেটি আমরা লক্ষ্য করি। তাহলে আমরা এ যুক্তিবাক্যকে আবর্তন করব কিভাবে? আবর্তন হচ্ছে আবর্তিত রূপ, কোনো একটি বিষয় বা বস্তুকে পরিবর্তিত রূপ হয়ে যখন আরেকটি রূপ ধারণ করে সেটাকে বলবো আমরা পরিবর্তিত রূপ, বা সেটাকে বলবো আমরা আবর্তন। তাহলে এ বাক্যের আবর্তন আমরা কিভাবে করব? যে এ বাক্যটি হচ্ছে একটি সার্বিক বাক্য এবং এটি একটি ইতিবাচক বাক্য। তাহলে এ বাক্যকে আমরা ই বাক্য দিয়ে আবর্তিত করতে পারি, কেননা এ এবং ই বাক্যের আশ্রয় বাক্যের উদ্দেশ্যপদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হয়। এখানে যদি আমরা এ বাক্যকে আই বাক্য দিয়ে পরিবর্তন করি তাহলে আবর্তনের নিয়মের ভঙ্গ এসে যায়। সেজন্য আমরা এ বাক্যকে ই বাক্য দিয়ে আবর্তিত করতে পারি। একটি উদাহরণ আমরা দিতে পারি যে সকল মানুষ হয় মরণশীল। এখানে ই বাক্য দিয়ে আমরা যদি করি কোনো মানুষ নয় অমরণশীল, কারণ এটাও একটা ইতিবাচক বাক্য, এটাও একটি ইতিবাচক বাক্য। এ বাক্যটা একটি ইতিবাচক, ই বাক্যটা একটি ইতিবাচক, কিন্তু এ বাক্যকে আমরা সরল আবর্তন করতে পারি না, কারণ এ বাক্য একটি সরল ইতিবাচক যুক্তিবাক্য আর ই বাক্যটি হচ্ছে একটি নেতিবাচক যুক্তিবাক্য, যদিও এটাকে আমরা সার্বিক যুক্তিবাক্য বলে থাকি। এখন আমরা ই বাক্যকে কিভাবে আবর্তিত করতে পারি? আমরা সুপ্রিয় বন্ধুরা আমরা লক্ষ্য করি ই বাক্যটি হচ্ছে একটি ইতিবাচক বাক্য। যেমন ই বাক্যকে যদি আমরা আবর্তিত করতে যাই তাহলে এটাকে ই বাক্য দিয়েই আবর্তিত করতে হবে। ই বাক্যের একটি এক্সাম্পল হচ্ছে কোনো মানুষ নয় ফেরেশতা, কোনো ফেরেশতা নয় মানুষ। এখানে আশ্রয় বাক্য এবং বিধেয়ের উভয় পদই এখানে ব্যাপ্য হয়েছে, কারণ কোনো মানুষ নয় ফেরেশতা, কোনো ফেরেশতা নয় মানুষ। এখানে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণগত দিক থেকে তারা উভয়ই ব্যাপ্য হয়েছে। এই জন্য ই বাক্যকে আমরা ই বাক্য দিয়েই পরিবর্তিত করতে পারি। এখন আমরা আসি আই বাক্য। তাহলে আই বাক্যকে আমরা কিভাবে আবর্তিত করব? যে আই বাক্যকে আই বাক্য দিয়েই আবর্তিত করতে হয়, কারণ আই বাক্য একটি বিশেষ যুক্তিবাক্য। এই আই বাক্য বিশেষ যুক্তিবাক্য হওয়াতে যদি ই অথবা এ সার্বিক বাক্য দিয়ে আমরা যদি আবর্তিত করতে যাই তাহলে আমরা সেখানে আমাদের আবর্তনের নিয়ম লঙ্ঘন হয়ে যায়। আরেকটি হচ্ছে ও বাক্য। ও বাক্যটি একটি বিশেষ যুক্তিবাক্য, এটি সবসময় একটি নেগেটিভ এবং নেতিবাচক। ও বাক্যকে কখনোই আবর্তন করা যায় না। সুপ্রিয় বন্ধুরা, আমরা জানলাম যে এ, ই, আই এবং ও বাক্যের মধ্যে তিনটিরই আবর্তন করা যায়, কিন্তু ও বাক্যের কোনো আবর্তন হয় না। প্রিয় দর্শক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আবারও দেখা হবে অনলাইন ক্লাসে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।